সেফ বাংলাদেশি হিন্দু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ওনার জামিনের ব্যাপারে। তো আমি যতটুকু জানি যে ওনার সামনে জামিনের শুনানি হবে 2রা জানুয়ারি। তো চিন্ময় কৃষ্ণ দাস এতই একজন খারাপ ব্যক্তি, এতই একজন দেশদ্রোহী, এতই একজন সন্ত্রাসী যে ওনাকে কোনো উকিল দেওয়া যাচ্ছে না। ওনার পক্ষে কোনো আইনজীবী আদালতে ওকালতনামা পেশ করতে পারছে না। তো ভারতে যদি আজমল কাশাফ সে যদি আইনজীবী পেয়ে থাকে তার বিচারে, বাংলাদেশে কেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু উনি আইনজীবী পাবেন সেটা আমার বোধগম্য না। আরেকটা বিষয় হচ্ছে যে ওনার পক্ষে যারাই আইনজীবী হিসাবে দাঁড়াতে চায় তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়। প্রায় 70 জন আইনজীবী যারা চিটাগাং বারে কাজ করেন তাদেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে। আপনি বুঝতে পারছেন কি ভয়াবহ? তো চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যেই আইনজীবী দাঁড়াবে তাকেই হত্যা মামলার আসামি করে দেওয়া হবে। এটা কোন সভ্য দেশের কাজ? আমি সেটা জানি না। আরেকটা বিষয় হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যেই মামলাটা করা হয়েছে, যে রাষ্ট্রদ্রোহের মামলা, সেটা তো একটা মিথ্যা মামলা। যে ঘটনা ঘটেনি অথবা যেটা হতেছে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে ঘটনাটাকে, তো সেই ঘটনা পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহ মামলা যে কেউ করে দিল, সেটা কি বিশ্বাসযোগ্য? রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে একমাত্র রাষ্ট্র, সেটা সরকার করতে পারে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, আইনে সেটাই বলে। কিন্তু রাস্তা থেকে যে কোনো ব্যক্তি এসে, আমিও যদি মনে করি এখন যে আমি কোনো এক উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবো, আমি কি করে দিতে পারবো? পারবো না তো। রাষ্ট্রদ্রোহ মামলা যে কেউ করতে পারে না। রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগে এবং হচ্ছে কি রাষ্ট্রকে করতে হয় কোনো ব্যক্তির বিরুদ্ধে। এখন যে চিন্ময় প্রভুর বিরুদ্ধে যে মামলাটা করেছে সেটা করেছে একজন বিএনপির একজন স্থানীয় নেতা। তো তাকে বিএনপি বহিষ্কার করেছে। তো বিএনপি যদি মনে করতো যে মামলাটা সঠিক, তাহলে তো বিএনপি তাদের নেতা কর্মীকে বহিষ্কার করে না। তো বিএনপি বুঝতে পেরেছে যে মামলাটা ছিল ভুয়া মামলা। তো এই মামলা যদি শুনানি হয় কোর্টে, তো প্রথম দিনেই তো এই মামলা হচ্ছে গিয়ে প্রাইমি ফেসি, যেই জিনিসটাকে বলা হয় ইংরেজিতে, যে মানে মামলা সারবত্ত আছে কতটুকু, মানে মামলাটা আসলেই এটা আদালতে চলার মতো কোনো জিনিস কিনা। তো এটা যদি দেখে জজ সাহেব, তখনই বলবে যে এই মামলা চলার মতো না এবং এই মামলা বাতিল করে দেওয়া উচিত। তো প্রাথমিক তদন্তেই তো এই মামলা বাতিল হয়ে যাওয়ার ঘটনা, মানে কথা। মামলা তো হচ্ছে গিয়ে করতে পারে বাংলাদেশ সরকার। রাস্তাঘাট থেকে উঠে এসে যে কেউ তো মামলা করে দিতে পারে না। রাস্তাঘাটে এক রিক্সাওয়ালা যদি মনে করে যে আমি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে মামলা করব, করে দিতে তো পারে না। অথবা যদি রাস্তাঘাটে এক রিক্সা যদি মনে করে যে না, আমি তার প্রতিপক্ষ আরেকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করব, যে কেউ তো রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে না। আর যেটা হচ্ছে যে কথাটা মানে কথা বলা হচ্ছে, যে এই বিষয়টা আনা হচ্ছে যে পতাকার বিষয়। তো পতাকা তো চিন্ময় কৃষ্ণ প্রভু নিজে তো লাগায়নি। এটা পতাকাটা কে লাগিয়েছে কেউ তো জানে না। তো চিন্ময় কৃষ্ণ দাসের যেখানে হচ্ছে গিয়ে আপনার জনসভা করার কথা ছিল, তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা জায়গায় যদি একটা পতাকা কেউ উঠিয়ে থাকে, তো সেটার দায় কি চিন্ময় কৃষ্ণ দাসের উপর পড়বে? পড়বে না তো। এখন আমি যদি মনে করি যে না, আমি হচ্ছে কি প্রধান উপদেষ্টার বাসভবনের 1 কিলোমিটার দূরে একটা আইসিসের পতাকা মানে কেউ তুলে ফেললো, সেই জন্য আমি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা করে দিলাম যে প্রধান উপদেষ্টা এই আইসিসের কালো পতাকা তুলেছে। এটা কি কখনো হয়? এটা তো কেউ করতে পারে না। তো আপনাকে তো এটা বলতে হবে যে এটা তো চিন্ময় কৃষ্ণ দাস তো নিজে কখনো পতাকা উত্তোলন করে নাই কোথাও। ঠিক আছে? আর আরেকটা কথা বলা হচ্ছে যে যেই পতাকার কথা বলা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় পতাকা, ওটা তো বাংলাদেশের জাতীয় পতাকা ছিল না। 2 মাস আগে কেউ একটা পতাকা তুলেছিল, যে পতাকাতে
চাঁদ তারা খচিত। এখন বাংলাদেশের পতাকা কি চাঁদ তারা খচিত, নাকি বলবেন যে এটা পাকিস্তানের পতাকা ছিল? আপনি খেয়াল করে দেখবেন পতাকাটাতে কি ছবি আছে। বাংলাদেশের পতাকার হতেছে রং দুটো, একটা হচ্ছে লাল এবং সবুজ, এবং এই পতাকার একটা মাপ আছে। লালের মাপ কত হবে, সবুজের মাপ কত হবে, সেটা একটা মাপ আছে। যদি কেউ ওই ঠিক মতো মাপ মেনে পতাকা তৈরি না করে, সেটা তো বাংলাদেশের পতাকা হতে পারে না। আর ওই পতাকার উপরে যদি বাংলাদেশের পতাকার মধ্যে যদি কেউ আবার চাঁদ তারা এঁকে দেয়, তার মানে ইসলামিক বাংলাদেশ এটা বোঝাতে যাচ্ছে। তো ওটা কিভাবে বাংলাদেশের পতাকা হয়? ওটা তো বাংলাদেশের পতাকাই না, যে পতাকার অবমাননার কথা বলা হয়েছে। বরঞ্চ যেই এই পতাকাটা 2 মাস আগে ওই জায়গায় লাগিয়েছিল তাকেই গ্রেফতার করা উচিত। তো তাকে তো পুলিশ খুঁজে পায়নি, জানেও না কে লাগিয়েছে। আরেকটা কথা, যে আপনার কমলা রঙের যে আরেকটা ঝান্ডা, ওই দুইটা পতাকা পাশাপাশি, একটা তো হচ্ছে কি চাঁদ তারা মার্কা বাংলাদেশের কথিত পতাকা, আরেকটা তার পাশে যে কমলা রঙের যে কাপড় যে উঠিয়েছিল একজন, তো দুটা তো দুই বাসে তুলেছে, এক বাসে তো তোলে নাই। এবং আপনি যদি অ্যাঙ্গেল পরীক্ষা করে দেখেন যে কোন অ্যাঙ্গেলে ছবি তোলা হবে, তার উপর নির্ভর করতেছে যে কোন পতাকাটা বেশি উঁচুতে আর কোনটা বেশি নিচুতে। তো এটা তো জজ সাহেব প্রথম দিনই তো দেখেই তো এই মামলাটা বাতিল করে দিতে পারে, এটা তো কোনো মামলাই হয় না। এবং এই মামলাতে হতেছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, তো আপনি যদি তাকে এই রাষ্ট্রদ্রোহ মামলা গ্রেফতার না করে যদি অন্য কোনো মামলা গ্রেফতার করতেন, যদি বলতেন যে না চিন্ময় কৃষ্ণ দাস বলাৎকারী, তাকে বলাৎকার ঘটিত মামলাতে গ্রেফতার করলাম, তাও আমরা মেনে নিতাম। কিন্তু এই রাষ্ট্রদ্রোহ মামলা তো এটা বাংলাদেশে কেউই মানতে পারবে না। এটা তো একটা হাসি খেলা নাকি? হ্যাঁ, রাষ্ট্রদ্রোহ মামলা, যার তার বিরুদ্ধে যেটা সেটা ইচ্ছা মতো রাষ্ট্রদ্রোহ মামলা করে দিলাম। এই যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হচ্ছে কি সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ওনার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কি কোনো কথা? এটা কি কোনো মানে সভ্য দেশের কোনো কাজ হচ্ছে? যে রানা দাশগুপ্ত হচ্ছে ছিল চিটাগাঙে, ঢাকাতে একটা খুন হয়ে গেল, তো মামলা দিয়ে দিল রানা দাশগুপ্তের বিরুদ্ধে যে না রানা দাশগুপ্ত হচ্ছে কি খুন করেছে, চিটাগাঙে বসে ঢাকায় খুন করেছে। তো এই যে দেখা যাচ্ছে যে সাভারে একজন খুন হলো, কি মামলা করেছে শেখ হাসিনা সহ 180 জনের বিরুদ্ধে। তো এরকম একটা মামলাতে যদি 180 জন 200 জন মানে আসামি করা হয়, সেই মামলাগুলো কি আদৌ কোনো মানে ওটা কোনো বিচার হবে? এটা কি আপনি কি মনে করেন যে 200 মানুষ মিলে একজন মানুষকে খুন করেছে, এটা কি বিশ্বাসযোগ্য? এই যে চিটাগাং আদালতে 600 মানুষের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে, তো আপনি কি মনে করেন যে 600 মানুষ মিলে একজন মানুষকে খুন করেছে? হ্যাঁ, এভাবে কি করে কি করছে, যেগুলোকে বলে গায়েবী মামলা, মানে হচ্ছে গিয়ে অজ্ঞাতনামা অসংখ্য মানুষকে মামলাতে ফাঁসিয়ে দেয়। এর মাধ্যমে কি করে যে উপদেষ্টারা ব্যবসা করে, পুলিশ ব্যবসা করেন, মামলা থেকে নাম কাটানোর জন্য টাকা পয়সা নেয়। এটা একটা দুর্নীতির একটা অংশ। তো আমি বলবো যে বাংলাদেশ সরকারকে যে আপনারা ভালো হয়ে যান, এসব উল্টাপাল্টা কাজ করেন না। জনগণের যে আস্থা ছিল মোহাম্মদ ইউনূসের সরকারের উপর, সেটাও কিন্তু আর থাকবে না। কারণ সরকার যখন এরকম উল্টাপাল্টা কাজ করতেছে, তো জনগণ তো এগুলো দেখতেছে, তো জনগণ তো এই সরকারের উপর আর ভরসা করতে পারবে না। যে সরকার এই মিথ্যা মামলা দেয়, যে সরকার মামলা দিয়ে হয়রানি করে, সেই সরকারের উপর তো জনগণের মানে কোনো ভরসাই থাকবে না। তো আমেরিকার একটা সংস্থা সিপিজে, কমিটি ফর প্রোটেকশন অফ জার্নালিস্ট, তারা ঘোষণা করেছে যে পৃথিবীর মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ। তো বাংলাদেশে আগে কে কে আছে? ইরাক, সিরিয়া, পাকিস্তান, এরকম কিছু দেশ আছে যেখানে গৃহযুদ্ধ চলতেছে, এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে সাংবাদিক মারা গেছে। তো এই যে সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ এই বাংলাদেশ, তো এই যে বাংলাদেশে যে এত অত্যাচার হচ্ছে, এত যে দুর্নীতি হচ্ছে, এবং এত যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে তো সংবাদপত্রে টিভি চ্যানেলে খুবই কম আলোচনা হচ্ছে। তো সংবাদপত্রের মালিকরাও ভীত, সাংবাদিকরাও ভীত। এর জন্যে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আগমন। আমরা চাই যে বাংলাদেশে যা ঘটছে সেই ঘটনাগুলো বাংলাদেশের মানুষ জানুক, বুঝুক, এবং তারা প্রতিবাদ করুক। কারণ এখন হচ্ছে প্রতিবাদের সময়। এখন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি, স্যার আপনার সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বুঝবেন যে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ।
আমরা অনেক রক্তের বিনিময়ে আপনার এই সরকারকে পেয়েছি। তো আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য এই সরকারের একটা বদনাম হয় এবং হচ্ছে ভবিষ্যতে মানে আপনাদের এই ক্ষমতা থেকে চলে যেতে হয়। এটা যেন না হয়। আমরা চাই আপনারা ক্ষমতায় থাকুন, আর এসব উল্টাপাল্টা মামলা দেওয়া এবং মানুষকে ভয় ভীতি দেখানো এবং সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ করুন। আমরা চাই না যে বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে খারাপ দেশ হিসাবে থাকুক যেখানে সাংবাদিকরা নিরাপদ নয়। কারণ আমি আপনাকে বলতে পারি, আপনার যে কেউ ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে পৃথিবীতে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশে আগে মাত্র পাকিস্তান আর ইরাক সিরিয়ার মতো দেশ আছে। ধন্যবাদ সবাইকে।